এবং 3 years completion of আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের যে এখানে আয়োজন, সেই আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন শ্রী কিরণ গিত্তেজি, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। উনি ওনার বক্তব্য রেখেছেন বিস্তারিতভাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর এইচ.পি. শর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, শ্রী রাজীব দত্ত, এডিশনাল সেক্রেটারি। উনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। শ্রী সমিত রায় চৌধুরী, এমডি, এনএচএম, শ্রী ইপার মঞ্চাক, ডিআইজি নর্দার্ন অ্যান্ড সাউদার্ন রেঞ্জ, ডক্টর শুভেন্দু দেববর্মা, চিফ এক্সিকিউটিভ অফিসার, টিএইচপিএস, এবং যারা আজকে ব্লাড ডোনার যারা আছেন, এবং এখানে আমাদের ত্রিপুরা পুলিশের এবং যারা রিপ্রেজেন্টেটিভ ফ্রম paramilitary forces, Assam Rifles, etc., and officials of health, NHM এবং ব্লাড ট্রান্সফিউশন সেলের, এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, এবং তৎসঙ্গে যারা আজকে এখানে বেনিফিশিয়ারিজ অব আয়ুষ্মান ভারত, সবাইকে আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাইছি। আজকে আমরা এখানে ডক্টর জয় গোপাল জলিব, ওনার জন্মদিন আজকে 1 অক্টোবর, এবং প্রতি বছরেই এই দিনটা পালন করা হয়। এবং আমরা জানি যে ভারতের ট্রান্সফিউশন মেডিসিনের যাকে জনক বলা হয়, এবং ওনার জন্মদিনকে সামনে রেখে 1975 থেকে এই ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনো হিমাটোলজি এই দিবসটা পালন করে আসছেন, এবং সেদিন থেকে ওনারা শুরুও করেছেন। আমরা জানি যে 14th জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, দ্যাট ইজ ব্লাড ডোনার্স ডে। কিন্তু আমাদের কাছে সেটা তো আছেই, সেটা তো আমরা সবসময় পালন করি, কিন্তু ভারতে 1 অক্টোবরকে আমরা জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস হিসেবে পালন করি। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা প্রায়শ আমাকে বলেন যে ওনাদের এই রক্তদান শিবিরে যাওয়ার জন্য। আপনারা হয়তোবা দেখে থাকবেন, আমি চেষ্টা করি ওই রক্তদান যে শিবিরগুলো আছে, যারা ব্লাড ডোনার্স সেখানে উপস্থিত থাকেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তাদেরকে উৎসাহ প্রদানের চেষ্টা করি। এবং ত্রিপুরাতে এই রক্তদানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু মানুষ তাকিয়ে থাকে যে কি করে এত সুন্দরভাবে রক্তদান করার ক্ষেত্রে মানুষ সামনের দিকে এগিয়ে আসে। এটা আমাদের একটা গৌরবের বিষয় বলা যায়। আমরা জানি যে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে, সেখানে যে চাহিদা, সেই চাহিদা পপুলেশনের 1% থাকতে হবে। যদি আমাদের 40 লাখ যদি ধরে নেওয়া যায় যে আমাদের লোক সংখ্যা, সেখানে 40,000 ইউনিট ব্লাড আমাদের মজুদ থাকতে হবে। আর ব্লাড এমন একটা জিনিস যেখানে আপনি চেষ্টা করলে যে 1000 ইউনিট আপনি ব্লাড আজকে বা 2000 ইউনিট একদিনে সমস্ত আজকে ব্লাড ডোনেশন কালেক্ট করে রেখে দেবেন, সেটা সম্ভব নয়। তার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে যায়। এটাই একটা জায়গা যেখানে আমাদের শেখায় যে ব্যালেন্স কাকে বলে, ব্যালেন্স করে চলা। আমি প্রায়শ সব জায়গায় বলি যে সাইকেল যখন আমরা বাইসাইকেল চালাই, এই ব্যালেন্স যদি না করি আর এদিক সেদিক হলেই কিন্তু আমরা পড়ে যাব। তো এই রক্ত সঞ্চালন পর্ষদ যে কারণে আমাদের এখানে তৈরি হয়েছে আমাদের ত্রিপুরাতে, তারা কিন্তু এই নজরদারিটা রাখে কোন কোন জায়গায় আমাদের ব্লাডের এখন খামতি আছে। এই যে ডিমান্ড আর সাপ্লাইয়ের সেই সমতা রাখার জন্য শৈশব জায়গার মধ্যে আমরা চেষ্টা করি সেটাকে পূরণ করার জন্য। আজকে আমার খুব ভালো লাগলো, এখানে কিরণজি আমাকে বললেন যে আমাদের সেক্রেটারি, বিশেষ করে অন্য জায়গার থেকেও আমি দেখলাম এসছে,
আমাদের সেক্রেটারিয়েট যে স্টাফ আছে তাদেরকে বলেছেন রক্তদানের জন্য, ওনারা এগিয়ে এসছেন। তো এতে করে আমাদের যে 1.5 লাখ প্রায় আমাদের যে এমপ্লয়ি আছে তাদের মধ্যেও কিন্তু মানে ব্লাড দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যেও তারা উদ্বুদ্ধ হবেন। তাহলে আমাদের যে মাঝে মাঝে যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে যে সমস্যাটা হয় ব্লাড ব্যাংকে, সেটা কিন্তু সবসময় একটা পূরণ করার সুবিধা থাকবে আমাদের। আমরা জানি যে ব্লাড ডোনেশন তো হয়ই, কিন্তু পাশাপাশি যারা এখনো সুস্বাস্থ্যের অধিকারী অথচ একটা ব্লাড দেওয়ার ক্ষেত্রে অনীহা এটা থাকে, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। বিভিন্ন জায়গায় আমরা প্রতি সপ্তাহ যদি দেখেন, মান্থলি দেখলে আপনারা দেখবেন বহু জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড দিতে আসে। আরেকটা বিষয়, মহিলারা এখন চলে আসছে বিশেষ করে ব্লাড দেওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু ভলেন্টিয়ার হয়ে আছে। আমি সব জায়গায় বলি যে ব্লাড এমন একটা জিনিস যে যারা ব্লাড দিচ্ছেন ওনারা কিন্তু বলতে পারবেন না কার কাছে এই ব্লাডটা যাচ্ছে। এবং ব্লাড দেওয়ার ক্ষেত্রে যেরকম একটা মানে মানসিকভাবে একটা আধ্যাত্মিক একটা ফিলিংস যেটা আসে, এবং যিনি গ্রহণ করছেন তার ক্ষেত্রেও কিন্তু সেই একটা আধ্যাত্মিক ফিলিংস আসে যে কার রক্ত কার কাছে যাচ্ছে। সে মহিলা রক্তই হোক, আর 18 বছরের যুবকই হোক, আবার 60 থেকে 65 বছরের একজন মানে ব্যক্তি যদি দেয়, সেটার কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না কার রক্ত কোথায়। এটা কি মুসলিমের রক্ত না বুদ্ধিস্টের রক্ত? তো ব্লাড আমাদের সবসময় আমাদের অনেক কিছু শেখায়। তো আমি এটাকে বলবো যে যেভাবে এখন মানুষ আমাদের উদ্বুদ্ধ হচ্ছে এবং রেনেসাস তৈরি হয়েছে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে, একটা উৎসবের মেজাজ। আমরা আগে শুনতাম আগে উৎসবের মেজাজে এই হয় সেই হয়, কিন্তু উৎসবের মেজাজে আমরা দেখছি সেটা হয়, অন্ততপক্ষে বর্তমানে তো আমি দেখতে পাই এবং সেটা আমি মানে খুব ভালো করে অবজার্ভ করি। আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে আমরা মাসে 3 বার করে করে ওরা রক্ত দিতে পারে, মহিলারা মাসে 4 মাস পর পর রক্ত দিতে পারে। 3 মাস পর পর পুরুষরা আর 4 মাস পর পর মহিলারা রক্তদান করতে পারে। এই বিষয়গুলো এই কারণে বলছি, এই জেনেও কিন্তু আমাদের মনে থাকে না এই বিষয়টা। এবং আমার মনে আছে কিছুদিন আগে আমি বর্ডার এলাকায়, এখানে আখাউড়া বর্ডারে একটা রক্তদান শিবির হয়েছিল। আমি যখনই যাই প্রথমে জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি, কতবার রক্ত দিয়েছ। তো সেখানে একজন মানে মুসলিম এক ব্যক্তি আমাকে বলছেন 100 বারের উপরে উনি রক্ত দিয়েছেন। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। আমি বলেছিলাম যে ওর সম্পর্কে আমরা খবর নেওয়া, আরও ডিটেলস নেওয়া, সত্যতা যাচাই। নিশ্চয়ই উনি যখন বলেছেন সত্যতা, এখানে বাকি যারা আছে ওরাও বলছে, তো উনাকে অ্যাকচুয়ালি পুরস্কৃত করা উচিত, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত, ওনাকে সম্মান আমাদের তরফ থেকে দেওয়া উচিত। এইরকম ব্যক্তিও ত্রিপুরাতে আছে এবং রক্ত দিতে গিয়ে কিন্তু অনেক বেনিফিটও আছে। আমিও নিজেও জানি না যে আমার শরীরে কি কি রোগ আছে। অনেক সময় ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এগুলো কিন্তু ওই রক্তদান করতে গিয়ে এগুলোও জানা যায়, নিজের রক্ত সম্পর্কে সমস্ত যখন ব্লাড অ্যানালাইসিস হয় আরও অনেক বিষয়গুলো আসে। আবার যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সবাই ব্লাড আমরা দিতে পারি না, আবার আমি যখন ব্লাডটা দেই তাতে কিন্তু শরীরের জন্য ভালো, কারণ রিজুভিনেট হয়, নতুন নতুন সেল আবার কয়েকদিনের মধ্যে সেগুলো আবার কিছু সেলুলার স্ট্রাকচার আছে সেগুলো একটু সময় নেয়, কিন্তু প্লাজমা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 3 থেকে 5 দিনের মধ্যেই সেটা আবার তৈরি হওয়া শুরু হয়। এতে করে যারা স্ট্রোক হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু কম থাকে। তো অনেকটা থিনারের কাজ করে ব্লাড, যেটা আমরা অনেক সময় যে থিন হওয়ার জন্য যেসব আমরা ড্রাগস আমরা নিয়ে থাকি সে তারও প্রয়োজন হয় না। এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের আলোচনা প্রয়োজন যে ব্লাড ডোনেট করা আমাদের সামাজিক দায়িত্ব, নিজের তো শরীরও ভালো থাকবে, আবার এটা সামাজিক দায়িত্ব বোধ, সেটা আমার মনে হয় আমাদের সবার করা উচিত। আমাদের শরীরে যে রক্ত পুরুষের ক্ষেত্রে যে উদ্বৃত্ত রক্ত থাকে এক্সট্রা পার কেজিতে 26 ml আমাদের এক্সট্রা রাখতে থাকে, ফিমেলদের ক্ষেত্রে 16 ml।
আর তার সামান্য খালি আমরা যদি 350 ml যদি রক্তদান করি, আপনারা যদি পার কেজি মানে যদি গুণ করেন তাহলে দেখবেন খুব অল্প মানে রক্ত আপনি দান করছেন। এবং আমরা জানি যখন আমরা সার্জারি করতে নামি অনেক সময় দেখি যে এই পেশেন্টের যদি সার্জারি হয় তো অ্যাটলিস্ট তার 2-3 বোতল রক্ত লাগবে, এবং হাতের কাছে যদি 2 ইউনিটস রক্ত যদি রেডি না থাকে মুশকিল হয়ে যায় অপারেশন করতে। তো এগুলো আমরা নিজেরা আমরা জানি, এবং পেশেন্ট পার্টিকে যখন বলি যান আপনার এই যখন ব্লাড গ্রুপ, আমরা জানি যে ব্লাড গ্রুপ এ বি ও এবং এ বি ও, তো এই গ্রুপের আবার যদি আমরা পজিটিভ দেখি আবার নেগেটিভও আছে সবকটার, অর্থাৎ 8টা গ্রুপ আমাদের হিউম্যান বিংসে আছে। তো নেগেটিভ গ্রুপ আমরা 15% আমাদের পপুলেশনের নেগেটিভ গ্রুপ আমরা পাই। তো যখন দেখা যায় এরকম যে আপনি গিয়ে ব্লাড নিয়ে আসেন, ব্লাড ব্যাংকে মজুদ না থাকলে খুব সমস্যা হয়, সার্জারি করতে খুব সমস্যা হয়। একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসলো বা উপর থেকে গাছের থেকে পড়ে গেল, হেড ইঞ্জুরি নিয়ে আসলো, তো বিভিন্ন ইঞ্জুরির ক্ষেত্রে তখন ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন হয়। সেটা এই মজুদ থাকলে তবেই সেটা সম্ভব হবে। এবং এই কারণেই আমাদের সামাজিক দায়িত্ব, সিজারিয়ান ক্ষেত্রে যখন ডেলিভারির বিষয় দাঁড়ায়, এনিমিক পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, থ্যালাসেমিয়া, সর্বক্ষেত্রে আমাদের ব্লাড ছাড়া চলবে না। সব কিছু চলে কিন্তু ব্লাডের সাবস্টিটিউটও এখনো বেরোয়নি। আমরা মানুষের রক্ত মানুষকেই দিতে হবে, এছাড়া আর উপায় নেই। তো এর মধ্যে একটা সম্পর্ক, অনেক সময় বলে ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ব্লাড দিয়ে কিন্তু সম্পর্ক স্থাপন হয়, যে সে যদি আমার ফ্যামিলিরও না হয় কিন্তু রক্তটা দেওয়ার পরে আমি একটা নতুন ফ্যামিলি আমি তৈরি করলাম। তো ব্লাড নিয়ে কথা বললে অনেক কিছুই বলা যায়, এবং আমাদের এখানে প্রায় যেভাবে মানুষ এগিয়ে আসছে, যারা আজকে এখানে এগিয়ে আসছেন, এবং আমি যারা এটার আজকে অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, যারা ব্লাড ডোনেট করতে এসছেন, যারা ডাক্তারবাবু তাদেরকে আমি ধন্যবাদ দেব। আজকে এখানে আরেকটা বিষয়, যেটা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে 6ষ্ঠ বছর পূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এই বিষয়ে এখানে আমরা একটু আগে আমরা তার উদ্বোধন করলাম বা সেটাকে পালন করলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা নেগেটিভটাকে খুব চেষ্টা করি বের করার, কিন্তু এত উনি কাজ করছেন যে আপনি ভাবুন গরিব মানুষদের জন্য চিন্তা করেছেন, কারণ উনি দেখেছেন গরিবী কাকে বলে, উনি সেটা দেখেছেন। উনার মাকে দেখেছেন, উনার বাবাকে দেখেছেন। একটা চাইওয়ালা চা বিক্রি করতো, আপনি একবার ভাবুন, সেই চাইওয়ালা আজকে আমাদের স্বপ্নের সৌদাগর, আমাদের দেখাচ্ছেন ভারতকে কিভাবে নিয়ে যেতে হবে সামনের দিকে। তো সেই জায়গায় আজকে এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যখন উনি সেই যোজনা শুরু করলেন, সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে 5 লক্ষ টাকা করে প্রতি ফ্যামিলির প্রতি বছর কি করে এত বড় একটা আয়োজন উনি করলেন। তো এটা একমাত্র আমরা প্রধানমন্ত্রীজি পক্ষেই সেটা সম্ভব হয়েছে। এবং আমরা সবাই জানি যে এতে করে যে খরচটা সাধারণ মানুষ, গরিব মানুষ যেটা বহন করত, সেই খরচটা কিন্তু ওর কাছে থেকে যাচ্ছে। ওর কাছে থেকে যাওয়াতে সে অন্য কাজে নিজের ছেলে মেয়ে তাদের এডুকেশন বা ঘর বানাতে গিয়ে ইত্যাদি ক্ষেত্রে, যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন, তারপরেও দেখুন আর্থসামাজিক উন্নয়ন যেটা, সেটা বুঝতে হবে, সেটাও কিন্তু একদিকে মানে উনি সেই ব্যবস্থাটা করেছেন। এবং দুর্বল যারা শ্রেণীর মানুষ, সেই আর্থিকভাবে দুর্বল মানুষ, তাদের জন্য এই কাজটা উনি করেছেন। এখানে 2018 সালের 23শে সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সৃষ্টি হয়েছিল। আজকে এটা 6 বছর পূর্তি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব অন বিহাফ অফ পিপল অফ ত্রিপুরা, যে এইরকম একটা উনি যোজনা এনেছেন এবং কন্টিনিউয়াস সেটা চলছে এবং আগামী দিনও আশা করি চলবে। এবং মানুষকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমাদের সমস্ত ভারতবর্ষকে শক্তিশালী করার ক্ষেত্রে যেভাবে উনি কাজ করছেন সত্যি অতুলনীয়। এবং
বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেভাবে মার্গদর্শন করান, আমরাও কিন্তু দেখুন আমরাও সেইভাবে চেষ্টা করছি। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে যখন এটার একটা ক্যাপিং আছে যে ওরাই খালি পাবে, কিন্তু বাকিরা কি হবে। যখন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা আসলো, ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সমস্ত মানুষ ফুললি, আজকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার ক্ষেত্রে সমস্ত মানুষ কিন্তু এই যে আমাদের স্বাস্থ্য যে আমাদের প্রকল্প যে যোজনা আমরা বানিয়েছি সেটা কিন্তু চলে এসছে। এবং সেখানে এই যোজনায় মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের যে টার্গেট ছিল সেটাও কিন্তু আমরা প্রায় 100% আমরা স্যাচুরেশন পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে অলরেডি বলেছে প্রায় 3,43,985 জন সুবিধাভোগী বিভিন্ন হাসপাতাল থেকে এই পরিষেবা পেয়েছেন এবং মোট 195,51 লক্ষেরও অধিক টাকার যে দাবি সেটাও নিষ্পত্তি হয়েছে। আমাদের এই প্রকল্পের অধীনে রাজ্যে এখন পর্যন্ত আমাদের যেটা আমি বললাম যে স্যাচুরেশন পয়েন্ট 15,35,364 জন বেনিফিশিয়ারি এতে এই আওতায় এসছে এবং বাদবাকি যেটা যারা জনসাধারণ আছেন সেটা আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তার মধ্যে আমরা নিয়ে এসেছি। এতে করে এটা 15ই ফেব্রুয়ারিতে আমরা 2024 আমরা শুরু করি এবং এই অল্প সময়ের মধ্যে 2,03,000 প্রায় পরিবারের মোট 4,48,000-এর উপরে আমরা এই স্কিমের মাধ্যমে আয়ুষ্মান কার্ড ইস্যু অলরেডি করা হয়েছে এবং এই কার্ড তৈরির প্রক্রিয়া এখনও চলছে। এখন পর্যন্ত প্রায় 12,000-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে তার বেনিফিটও পেয়েছে এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এর অধীনে এখন পর্যন্ত 2,20,00,000 টাকারও অধিক ক্লেম নিষ্পত্তি করা হয়েছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজ আপনারা সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে স্বাস্থ্য। তো সেই হিসাবে আমাদের রাজ্যবাসীর বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করতে বিনামূল্যে স্বাস্থ্য বিমা কাভারেজ প্রদান করি এবং অন্য কোনো সরকারি বিমা প্রকল্পে যারা আওতাভুক্ত নেই তারাই কিন্তু এই দুটো প্রকল্পেতে মানে আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা দুটোর আওতায় আসবেন। ফর এক্সাম্পল যেমন বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন ওয়ার্কার্স প্রকল্প, সেন্ট্রাল আর্মড ফোর্স প্রকল্প, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্প, তাছাড়া ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প, এই ধরনের যদি তারা থাকে তাহলে এই প্রকল্পের মধ্যে তারা পাবেন না। এটা আজকে এখানে ডিজিটালের মাধ্যমে খুব ভালো লাগলো যে আভা যে নাম্বার যে ডিজিটালের মাধ্যমে যে 14 সংখ্যার যে আভা নাম্বার সেটা ইউজ করে ডিজিটালের মাধ্যমে আপনার এখানে লাইন দিতে হবে না। সেটা একটা ভিডিও আমরা এখানে দেখলাম যে লম্বা লাইন দিতে হয় এবং লাইন দেওয়ার কোনো দরকার নেই। মানে যেহেতু ডিজিটাল ব্যবস্থা হয়ে গেছে এবং সেই ব্যবস্থায় লাইনও দেওয়ার দরকার নেই, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আপনার পাবেন, ল্যাবের রিপোর্টও পাবেন, প্রেসক্রিপশনও পাবেন, সব কিছু এই আশা আইডির যে আভা আইডির যেটা আছে এবং সেই এখন পর্যন্ত প্রায় 21,51,949 জনকে আমরা এই আভা আইডি আমরা দিয়েছি। আমি এখানে বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত যেটা করেছেন এটা একটা বিশ্বাসের নাম আমি বলবো এবং এটা আমি বলবো যে যেভাবে প্রধানমন্ত্রীজি মানুষের জন্য কাজ করছেন আর যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আমাদের যখন লোকসভার ইলেকশনের আগে উনি বলেছেন যারা 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেই এই স্বাস্থ্য বিমা যোজনায় নিয়ে আসবেন এবং তাই হলো। কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা 70 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে কি হয়, তারা অনেকটা মানে সোশিয়ালি
বা সামাজিকভাবে ছেলে মেয়েদের উপর বোঝার মতো অনেকটা ফিল হয়। প্রধানমন্ত্রী সেটা বুঝতেন, সেই কারণে উনি বললেন যে ক্যাপিং দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়। আমাদের এখানে সেই ক্যাপিং ছিল না, কিন্তু আমরা এখন যেহেতু এটা হয়ে গেছে, তো আমাদের পক্ষে একটু সুবিধা হয়ে গেল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার থেকে, যেহেতু প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন। তো সেই কারণে সেটা উনি ডিক্লেয়ার করেছেন যে 70 বছর ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে এই জন আরোগ্য যোজনার মধ্যে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার স্কিমের মধ্যে নিয়ে আসছে। এতে করে প্রায় 4.5 কোটি পরিবারের 4.5 কোটি পরিবারের আনুমানিক 6 কোটি প্রবীণ নাগরিকের তাদেরকে সেই সুবিধাটা দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রী সম্পর্কে এই কারণে বলছি যে যখন এই দেশকে শক্তিশালীর ক্ষেত্রে আমরা দেখুন বারবার যখনই কোনো কাজ করতে যাই ফাইল আসে, বলে এখন আপনি করতে পারবেন না, কেন? ইলেকশন আছে। তো ইলেকশনের পাবন্দি থাকে, কাজ করতে খুব অসুবিধা হয়। তো বারবার আমরা এই বিষয়ে কারণ প্রধানমন্ত্রীজি বলেছেন যে 1 নেশন 1 ইলেকশন, যেমন বলা তেমনি কাজ। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটে উনি সেটা পাশ করিয়েছেন, ইউনিয়ন ক্যাবিনেটে, যে 1 নেশন 1 ইলেকশন। এতে করে প্রথম পর্যায়ে যারা মেম্বার এমপি ইলেকশনে, লোকসভার ইলেকশন এবং বিধানসভার ইলেকশন এট এ টাইম হবে, আর বাকি যে আপনার লোকাল ইলেকশন সেটা পরবর্তী সময়ে হয়তোবা হবে। তো সেটা আমরা যখন আরো বিস্তারিত জানবো তখন আমরা বলতে পারবো। এতে করে কাজ কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীজি জিএসটি সম্পর্কে যখন উনি হাত দিলেন, কত রকমের ট্যাক্স হতো আগে, বিজনেসম্যানরারও অসুবিধা হতো, বিভিন্ন জায়গায় ট্যাক্স হতো। একসাথে উনি বললেন যে না, জিএসটি যদি হয় সব ট্যাক্স এর মধ্যে ঢুকে যাবে, সেই কাজটা উনি করেছেন। আমরা কাশ্মীর সম্পর্কে যদি আমরা বলি, যে আমরা দেখেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 370 এবং 35A ধারাকে বিলোপ করার জন্য ওনার জীবন ওখানে বলিদান করেছেন। অনেকে ভেবেছেন যে এটা কোনোদিন সম্ভব হবে না, সে বিরাট রায়ট হয়ে যাবে, দেশ খণ্ড খণ্ড হয়ে যাবে। সেই জায়গায় উনি অ্যাব্রোগেশন করলেন 370 এবং 35A। এতে করে আমরাও কাশ্মীরে গেছি, শ্রীনগরে আমরা গেছি, সেখানে মানুষ যেভাবে ওখানে যেত পর্যটনদের কারণে ওদের জিডিপি রেট অনেক হাই ছিল, এবং ওখানের যে জিনিসপত্র আমরা কিনে আনতাম, সেখানে প্রোডাক্টস এত ভালো প্রোডাক্ট। এখন সেখানে যেহেতু শান্তি ছিল না, আমরা দেখতাম সেখানে স্টোন পেল্টিং থেকে আরম্ভ করে সেখানে উগ্রবাদীদের অবস্থা আমরা দেখতাম, বিচরণ, অবাধ বিচরণ। তো সবাই আপনারা জানেন সেটা একমাত্র প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা যারা মুসলিম মহিলা বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আমরা এতদিন ধরে অনেক মুসলিম কান্ট্রিতে আমরা দেখেছি 3 তালাক সেখানেও নেই, কিন্তু ভারতবর্ষে 3 তালাক এখানে সম্ভব হবে না। 3 তালাক উনি অ্যাব্রোগেশন করলেন। আরেকটা জিনিস, এখানে আমাদের পুলিশ বাহিনীর থেকে শুরু করে যারা প্যারামিলিটারি ওরা আছেন, যে বর্ডারে যেভাবে আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে পাকিস্তান নিয়ে চলে গেছে, এরকম বহু ঘটনা। তারপর আমাদের এই বোম্বের ঘটনা আপনারা সবাই জানেন, আমাদের নর্থ ইস্টের ঘটনা আপনারা জানেন, পার্লামেন্টে পর্যন্ত টেররিস্টরা ঢুকে গেছে। কোন জায়গায় ছিল 2014 ঠিক আগে? আপনারা একবার ভাবুন, আপনাদের এটা মনে রাখতে হবে, এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। সেই জায়গায় যখন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার গঠন হয়, তারপর দেখুন যে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক যখন করলো, তারপর থেকে এখন পর্যন্ত আর কিন্তু আমরা দেখি না এই ধরনের এরা কাজ করতে। আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে একই অবস্থা, কথায় কথায় আমরা গুয়াহাটি পর্যন্ত জায়গায় যেতে পারতাম না। আমি নিজেও গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, সেখানে গিয়ে দেখি একদম তাণ্ডব অবস্থা, ফায়ারিং, তারপর ডিনামাইট, কি না। আর আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নে একমাত্র এই যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে প্রধানমন্ত্রীজি যে প্রায় 12টার মতো অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে, এবং এর মধ্যে 3টে অ্যাকর্ড আমাদের ত্রিপুরাতে হয়েছে, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ডেভেলপমেন্টের
আরেকটা যে বিষয় সেটা হচ্ছে শান্তি না থাকলে ডেভেলপমেন্ট সম্ভব নয়। আজকে আমার সব জায়গায় আমি কথাটা বলি, যখন মুখ্যমন্ত্রীরা কনক্লেভও হয় নর্থ ইস্টার্ন রিজিয়নে, অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি 8টা স্টেটকে। সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন আলোচনায় বসি আমরা, ওনারা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয়, এতদিনে মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লাইন অফ ইন্ডিয়া। এতদিন আগে কিন্তু সেটা ফিল হতো না। এখনো অনেক ইন্টারন্যাশনালি এবং আমাদের ঘরের ভিতরে অনেক শত্রু আছে যারা চায় না যে কোথাও শান্তি থাকুক, একটা অশান্তি থাকুক, এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও সেটা আছে। কিন্তু এইসব থাকা সত্ত্বেও যারা এইসব চিন্তা ভাবনা করে তাদের আসলে কোনো স্থান নেই, মানুষ তাদেরকে গ্রহণ করে না। এবং আজকে ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি এবং এটিটিএফ এরও আমাদের অস্ত্র সারেন্ডার করেছে। তো ত্রিপুরা একটা স্টেট এখন, একটা সময় ছিল যে এসকর্ট করে আমরা যদি মানে আগরতলা থেকে যেতে হতো ধর্মনগরে, এসকর্ট ছাড়া যাওয়া সম্ভব নয়। এখান থেকে সাবরুম উদয়পুর যাব, এসকর্ট ছাড়া সম্ভব নয়। আমরা নিজেরাও দেখেছি। আজকে ত্রিপুরাতে এখন বলা যায় যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, মানে এটা সাংঘাতিক, এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমরা কোভিড ম্যানেজমেন্টের কথা যদি বলি, প্রধানমন্ত্রীজি যখন বললেন যে আমরা জনতা কারফিউ, তো সবাই হাসাহাসি করেছেন, বহু লোক অট্টহাসি, বিদ্রুপ, কত রকমের কথা। কিন্তু আমরা জানি যে যখন, এবং উনি বলেছেন যারা ফ্রন্ট রানার তাদেরকে হাততালি দেওয়া, কাশি ঘণ্টা বাজিয়ে তাদেরকে মানে যাতে সামনের দিকে কাজ করতে উৎসাহ প্রদানের জন্য করেছেন। কিন্তু তখন কিন্তু কেউ বুঝেনি, আমরাও বুঝিনি। কিন্তু প্রধানমন্ত্রীজি এমন একটা বিশ্বাসের জায়গা, যখন উনি বলেছেন আমরাও বিশ্বাসের জানি যে উই আর ইন সেফ হ্যান্ড, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে। সারা পৃথিবীর মধ্যে বহু যেখানে এত ভালো ভালো মানে স্বাস্থ্য ব্যবস্থা, তারা পর্যন্ত হিমশিম খেয়েছে। কিন্তু আমাদের এই 140 কোটির দেশ, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি কোভিডে, এবং উনি বলেছেন যে আমাদের ভারতবর্ষেই আমরা এখানেই আমরা এই ভ্যাকসিন তৈরি করব, এবং 9 মাসের মধ্যে যারা আমাদের সায়েন্টিস্টরা আছে তাদেরকে উৎসাহ প্রদানের করার জন্য ভ্যাকসিন এখানেই তৈরি হয়েছে। এখানে যারাই আছেন সেই ভ্যাকসিন আমরা বিনামূল্যে পেয়েছি। শুধু তাই নয়, প্রায় 100টার উপরে দেশে সেটাকে এক বসুধৈব কুটুম্বকম আমরা বলি, যে আমাদের সারা পৃথিবী আমরা এক সূত্রে আমরা থাকতে চাই। সেই যে বিষয়, উনি 100টার উপরে সেই কোভিড যে আমাদের ভ্যাকসিন সেটাও পাঠিয়েছেন এখানে। আমরা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের কথা বলি। এক একটা জিনিস আমাদের বুঝতে হবে, এগুলো খালি আমরা এলাম আর এখানে খালি স্বাস্থ্যের কথা বললাম, পাশাপাশি অন্য জিনিসের কথাও আমাদের মানে শোনা এবং বলা উচিত। আমি একটা বিষয় এখানে বলছি, যেহেতু স্বাস্থ্যের বিষয়ে আপনারা এখানে অনেকে আলোচনা করেছেন। আমরা সরকারিতে যখন আমি চাকরি করেছি বহু হসপিটালে, সেখানে দেখতাম কি একটা ভাঙা হাতল, একটা মানে চেয়ার কাঠের, এবং আমরা ভাবতাম সাংঘাতিক, বিরাট, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এখন যদি আমরা যাই পিএসসি টিএসসিতে, এত সুন্দর, মানে ভাবা যায় না। সেখানে আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটালে যাই, বিভিন্ন হসপিটালে যখন যাই, কি লেভেলে এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে। কিন্তু সেখানেও যখন আমি যাই, যাওয়ার পরে দেখি, যখন এই যে খুব ছোট বিষয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে ওখানের পিডাব্লিউডি বা কন্ট্রাক্টর কাজ করেছে, তার যে ফিনিশিং যে টাচ, সেটার মধ্যে একটু দুর্বলতা রয়েছে, বা সেখানে যে প্লাম্বিংয়ের যে বিষয়, সেখানে দুর্বলতা রয়েছে। তো এত পয়সা আমরা খরচ করি, তারপরও এটা কেন আপ টু দ্য মার্ক হবে না, সেই বিষয়ে আমি আমাদের সেক্রেটারি মহোদয়ের গোচরে আমি এনেছি যে আমরা এত পয়সা খরচ করি, তারপরও কেন আপ টু দ্য মার্ক হবে না। এর ভিতরে অনেক অনেক কাজ কিন্তু আমাদের আছে, এবং এই বিষয়গুলো আমাদের দেখতে হবে সবাই মিলে। এবং আপনারা G20 সময় মাননীয় প্রধানমন্ত্রীজি দেখেছেন কিভাবে, আমি রাষ্ট্রপ্রধানরা যখন এসেছিল আমারও একটা ওইখানে আমার যেতে হয়েছে, সেখানে আমি দেখেছি কিভাবে আমাদের প্রধানমন্ত্রীজিকে মানে সমস্ত রাষ্ট্রপ্রধানরা কিভাবে সম্মান করেছেন। আমাদের এখানে 5 ট্রিলিয়ন ইকোনমি, সেটা এমনিতে হয়নি, কিন্তু 11 থেকে 5 ট্রিলিয়ন ইকোনমি, একদিকে দেশকে সুরক্ষার ক্ষেত্রে,
ডেভেলপ করছেন, আবার আরেকদিকে অর্থনৈতিক দিক দিয়েও ডেভেলপ করছেন দেশকে। অর্থ থাকলে, শান্তি থাকলে তবেই তো ডেভেলপমেন্ট হবে। এবং শান্তির জন্য আমাদের বর্ডার সেক্টরে আমাদের আর্মি, মিলিটারি, আর্মি, সবাই এয়ারফোর্স, তাদেরকে স্ট্রেংথেন করতে হবে। এখন আমাদের ভারতবর্ষের মধ্যেই সমস্ত আর্মির যে হেলিকপ্টার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আর্মস এমিনেশন এখানেই তৈরি হচ্ছে, বাইরে আমরা এখন সাপ্লাই করছি। তো সেটা একমাত্র সম্ভব হচ্ছে এই 2014-এর পর থেকে। সেটা আমাদের ডিবিটির মাধ্যমে এখন সব বেনিফিশিয়ারি দেওয়া হচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। সেটা বুঝতে হবে যে স্বচ্ছতা কাকে বলে। সেটা একমাত্র আমাদের যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, সেটা কিন্তু প্রমাণিত। আমাদের এই প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া বলেছেন, 10 বছরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ডিফারেন্স এখন চলে এসছে। স্বচ্ছ ভারত মিশনে অলরেডি 10 বছর কমপ্লিট হলো। আমরা সেখানেও প্রধানমন্ত্রীজি বলছেন যে শুধু রাস্তাঘাট শুধু পরিষ্কার করলে হবে না, নিজের এই যে মস্তিষ্কের মধ্যে অনেকের নেগেটিভ মানসিকতাও আছে অনেকের, এবং নেগেটিভ মানসিকতার লোকদেরও তাদেরও কিন্তু স্বচ্ছতার অভিযান প্রয়োজন আমার মনে হয়। এবং নানাভাবে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সব মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা নিয়ে যাবেন। এবং আগামী দিনেও আমরা সবাই একসাথে মিলিত হব এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরার যে সংকল্প আমরা নিয়েছি সেটা অবশ্যই হবে, কিন্তু সেটা সম্ভব হবে সবার সহযোগিতার মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।